দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত। নাইমের মৃত্যুর প্রতিবাদে আজও ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ। সপ্তম দফায় নোয়াখালীর ভাসান চরে গেছে ৩৭৯ জন রোহিঙ্গা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জনগণের স্বার্থ পরিপন্থী কাজ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ আত্মসাতের মতো অভিযোগ দাখিল হয়েছে। সেগুলো সুষ্ঠু তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে। আইনের ধারা অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি বিষয়গুলো তদন্ত করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। কুমিল্লায় ওয়ার্ড কাউন্সিলর হত্যা মামলায় আর কেউ গ্রেফতার হয়নি। বুধবার মামলার ৪ নম্বর আসামি সুমনকে গ্রেফতার করা হয়। এদিকে হত্যাকাণ্ডের দিনের একটি সিসিটিভি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য মুখোশধারী 2 যুবক অস্ত্র হাতে লোপাতারি গুলি ছুটছে। গত সোমবার কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন। এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ করে 21 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। এদিকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা সিটি মেয়রের নেতৃত্বে মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যুর ঘটনায় আজও বিক্ষোভ করছে তার সহপাঠীরা। মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট সহ বিভিন্ন সড়কে অবস্থান করে বিক্ষোভ করে কয়েকশো শিক্ষার্থী। বেলা 11টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে অবস্থান নেয় তারা। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবি জানিয়েছে তারা। বুধবার নটরডেম কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী নাইম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়, এতে তার মৃত্যু হয়। আর ঘরে বসে না থেকে আরও শক্তি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে আজ প্রেস ক্লাবের সামনে যুব দলের সমাবেশে কথা বলেন তিনি। যে সেদিন কি বেসরকারি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল, আমরা এটা পরিষ্কার করে জানতে পারি। যারা অবলীলায় আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 500 নেতা কর্মীকে গুম করে দিতে পারে, তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পাওয়ার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, বাংলাদেশ এখন যে সুবিধাগুলো ভোগ করছে তা ধরে রাখার জন্য আলোচনা করা হচ্ছে। আমরা এই ক্রাইটেরিয়া সবগুলোই মিট করেছি। ইনফ্যাক্ট মিটার অনেক ঊর্ধ্বে আমরা, উই ডিড ভেরি ওয়েল। এবং তবে আমাদের ডেভেলপিং কান্ট্রি হওয়ার ফলে আমাদের কিছু চ্যালেঞ্জ আসবে। আমরা এলডিসি হিসাবে অনেকগুলো বেনিফিট পেতাম, আগামীতে সেইগুলো আমরা লুজ করব। আমরা যাতে লুজ না করি আর আমাদের কম্পিটিটিভনেস আমরা বাড়াতে পারি, সেই জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যেই আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা আমাদের বড় বায়ার, তাদের কাছ থেকে যে বেনিফিট আমরা পেতাম সেইটা 2029 সাল পর্যন্ত আরও 3 বছর তারা মোটামুটিভাবে রাজি হয়েছে। অধিকতর লোন পাবো, কিন্তু যে লোন নিব সেখানে ইন্টারেস্ট রেট বাড়তে পারে। তো সেই ব্যাপারে আমরা খুব সতর্ক। তবে সদস্য আমরা এই জন্য আরেকটি কাজ করতে চাচ্ছি, যে বিদেশিগুলোরে বলছি যে আমরা যেগুলো জিনিস প্রোডাক্ট বিক্রি করি সেগুলোর তারা প্রাইস জানি আরও বেশি দেয়।
প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে। সারা দেশের সরকারি বিদ্যালয়ে ৭৭,৫০০ ও বেসরকারি বিদ্যালয়ে ৮,৫৩,০০০-এর বেশি আসনে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। প্রথম দিন রাজধানীতে ভর্তির আবেদনে সাড়া ছিল কম। কোথাও কোথাও অনলাইনে ফর্ম পূরণে সমস্যা হয়েছে। ২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি বিদ্যালয়ে অনলাইনে আবেদন ও লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়। ২০২২ শিক্ষাবর্ষ থেকে সরকারি বেসরকারি সব বিদ্যালয়কে এই পদ্ধতির আওতায় আনা হয়। একজন শিক্ষার্থী একটি ফর্ম পূরণ করে নির্দিষ্ট থানার 5টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবে। gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১১০ টাকা পরিশোধ করতে হবে। রাজধানীর বিভিন্ন স্টেশনারি দোকান থেকেও আবেদন করছেন কোনো কোনো অভিভাবক। তবে প্রথম দিন সাড়া ছিল তুলনামূলক কম। অভিভাবক এসেছিল, কিন্তু সার্ভার প্রবলেমের কারণে আমি অ্যাপ্লিকেশনটা করতে পারিনি। এই সিস্টেমটার জন্য আমি সাধুবাদ জানাই, কারণ খুবই ভালো হয়েছে। আসলে হ্যাসেলটা নেই এখন। যাদের কাছে আন্ডারে ট্রাই করছে তাদের একটু বুঝতে সময় নিয়েছে, দ্বিতীয়ত বুঝার পরে এখন করতেছি। আজকে হলো আপনার ভিড় কমই তুলনামূলক অনুযায়ী, কারণ অ্যাপ্লাই শুরু হয়েছে তো ফার্স্ট টাইম শুরু, হয়তো বা আগামীকাল থেকে আবার হয়তো বা আপনার অ্যাপ্লাই বাড়তে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসের তথ্য অনুযায়ী দেশে ৩৮৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ফাঁকা আসন ৭৭,৫২৫টি, আর ২,৬৮১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন ফাঁকা আছে ৮,৫৩,৩৪৪টি। একজন প্রার্থী যখন আবেদন করবেন তিনি 5টা স্কুলের জন্য আবেদন করতে পারবেন একই আবেদনে। তিনি যদি আরও আবেদন করতে চান অন্য স্কুলের জন্য, তাকে আরেকবার আবেদন যে ফি, সেই ফিটা তাকে ব্যয় করতে হবে এবং তিনি আবারও 5টি স্কুলের জন্য আবেদন করতে পারবেন। ফলে তিনি এরকম অনেকগুলো স্কুলের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু একই স্কুলের জন্য তিনি বারবার আবেদন করতে পারবেন না। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স 6 বছরের বেশি হতে হবে। অনলাইনে ভর্তি আবেদন করা যাবে আগামী 8 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। সরকারি বিদ্যালয়ের লটারি 15 ডিসেম্বর আর বেসরকারি বিদ্যালয়ের লটারি হবে 19 ডিসেম্বর। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সপ্তম দফায় নোয়াখালীর ভাসানচরে গেছেন ৩৭৯ জন রোহিঙ্গা। বিকেল ৩টায় ভাসানচরে পৌঁছান তারা। এর আগে দুপুর 12:15টায় চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে তাদেরকে নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌবাহিনীর জাহাজ বিএনএস পেঙ্গুইন। এদের মধ্যে 132 জন পুরুষ, 149 জন শিশু, 98 জন মহিলা রয়েছেন। এর আগে কয়েক ধাপে 18,500 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। পর্যায়ক্রমে 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। চট্টগ্রাম নগরীর 70টি গুরুত্বপূর্ণ স্থানে 411টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই চট্টগ্রাম মহানগর পুলিশের এই উদ্যোগ। পর্যায়ক্রমে পুরো নগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। আজ দুপুরে এক অনুষ্ঠানে তথ্য জানান তিনি। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। চাঁদপুরে বিআরটিসির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক ও এক যাত্রী। কচুয়া উপজেলার বিশ্ব রোড এলাকায় সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কচুয়া উপজেলার দোহাটি গ্রামের রাজকুমার মজুমদারের মেয়ে উর্মি মজুমদার উমা, নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম সোহেল ও কাদলা গ্রামের সরকার বাড়ির মোহাম্মদ রিফাত। গোপালগঞ্জে ইজি বাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যা মামলায় 5 আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেকে 50,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্বাস উদ্দিন এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন খালিদ ফকির, রাজাক মোল্লা, বিপুল ফকির, হাসান শেখ ও ফসিয়ার মোল্লা। এদের বাড়ি গোপালগঞ্জ ও নড়াইলে। 2013 সালের 25 সেপ্টেম্বর জাহিদুল ইসলাম বাবুকে শ্বাসরোধে হত্যা করা হয়।
অধীনস্থ উপসহকারী প্রকৌশলীর সাথে অসদাচরণের ঘটনায় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তাকে বরখাস্তের অফিস আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, অসদাচরণ ও চাকুরি শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন ঢাকায় সংযুক্ত করা হলো। গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রনিকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারধর করেন নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। আজ 25 নভেম্বর রাজশাহীর বাবলা বন গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে রাজশাহীর 17 বিশিষ্টজনকে হত্যা করে পাকিস্তানি হানাদাররা। এই শহীদদের স্মরণে স্মৃতিসৌধ হলেও তাতে নেই শহীদদের নাম ও পরিচয়, ফলে নতুন প্রজন্ম তাদের আত্মত্যাগের কথা জানতে পারছে না। মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 25 নভেম্বর রাতে পাকিস্তানি হানাদাররা স্থানীয় দোসরদের সহযোগিতায় রাজশাহীর শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, প্রকৌশলী ও রাজনীতিবিদ সহ 17 জন বাঙালিকে তুলে নিয়ে যায়। 30 ডিসেম্বর স্থানীয়রা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ক্লাবের কাছে একই দড়িতে বাঁধা 17 জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, নওরোজ উদ্দৌলা খান ও আলতাফ হোসেন ছিলেন। মুক্তিযুদ্ধের এই শহীদদের স্মরণে স্মৃতিসৌধ করা হয়েছে। সেখানে নতুন প্রজন্ম বেড়াতে যায়, কিন্তু তারা নির্মম সেই ইতিহাসের কথা জানে না। এই সম্বন্ধে খুব একটা ভালোভাবে জানি না, তো এখানে যদি একটা প্রতিফলক থাকতো তাহলে আমরা অনেক ভালোভাবে জানতাম সেই সম্বন্ধে। খুব একটা বেশি কিছু জানি না, খালি জানি যে স্বাধীনতার আগে এখানে গণহত্যা করা হয়েছিল। এটি একটি স্মৃতিস্তম্ভ, কিন্তু এর সঠিক বর্ণনা আমাদের জানি না, কারণ এখানে সেই ধরনের কোনো ধরনের তথ্য দেওয়া নেই। সঠিক ইতিহাস তুলে ধরতে স্মৃতিসৌধে শহীদদের নাম ফলক ও তাদের ইতিহাস নিয়ে একটি জাদুঘর করার দাবি জানিয়েছে শহীদদের স্বজনেরা। যারা স্বাধীনতা যুদ্ধ দেখেনি, তারা শহীদ পরিবার, মুক্তিযোদ্ধাদেরকে সেভাবে পরিচিত নাই, তো তাদের জন্য যে স্মৃতিসৌধের পাশে নাম ফলক করার দেওয়ার দরকার। রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের এখানে ধরে এনে নির্যাতন করার পর জীবন্তই বালির মধ্যে পুঁতে দিয়ে হত্যা করে। তাদের যতটুকু ইতিহাসটা পাওয়া যায় সেই জাদুঘরে সংরক্ষণ করলে আগামী প্রজন্মরা তাদের সম্পর্কে জানতে পারবে। তারা জানান, দেশের বিভিন্ন স্থানে থাকা শহীদদের গণকবর ও বধ্যভূমিগুলো চিহ্নিত করে তা সংরক্ষণ করা প্রয়োজন। দীপ্ত, বার্তাকক্ষ। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে 3 সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য নিয়ে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বরখাস্তের বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? যে ইফতেখার, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি 3 সদস্যের একটি প্যানেল মেয়র গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে 43 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ এবং 52 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলিম এবং সংরক্ষিত 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আয়েশা আক্তারকে প্যানেল মেয়রের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। আপনারা নিশ্চয় জানেন, এর আগে 19 নভেম্বর জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে কটূক্তিকর বক্তব্য দেওয়ার কারণে সামাজিক যোগাযোগে ভাইরাল হয় এবং 19 সেপ্টেম্বর আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির মধ্যে তাকে বহিষ্কার করা হয়। আজকে তাকে মেয়র থেকে বরখাস্ত করা হয়েছে। আমরা গাজীপুরে বিভিন্ন স্থানে খবর দিয়েছি, অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছে প্যানেল মেয়রের জাহাঙ্গীর আলমের অনুসারীরা। গাজীপুর থেকে এ ছিল সর্বশেষ ইফতেখার। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। দেশজুড়ে স্থানীয় সমস্যা সমাধানে ও সাম্প্রদায়িক ক্ষমতায়নের জন্য এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ 2021 উদ্বোধন করেছে এলজি ইলেকট্রনিক্স।
আজ রাজধানীতে প্রতিষ্ঠানের গুলশান অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে এলজি ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো। 31 আগস্ট কোম্পানিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে এলজির ফলোয়ারদের সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানায়। 336 জন আবেদনকারীর মধ্যে 6 জন অ্যাম্বাসেডরকে অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ 2021-এর অধীনে নির্বাচিত করা হয়েছে। পূবালী ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের অ্যাকাউন্টের টাকা তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। এছাড়া বিকাশ অ্যাকাউন্টের টাকা পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করার সুযোগও শিগগিরই আসছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পূবালী ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। পূবালী ব্যাংকের অ্যাপ পাই ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে বিকাশে টাকা আনতে পারবেন গ্রাহকরা। বিকাশ অ্যাপের অ্যাড মানি আইকন থেকেও পূবালী ব্যাংকের অ্যাপের লিঙ্ক পাওয়া যাবে। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। অতীতের ভুল শুধরে সমাজে সম্মানের সাথে চলছে সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুরা। সুন্দরবন কেন্দ্রিক নানা পেশায় যুক্ত হয়েছেন তারা। ফলে একসময় যে সুন্দরবন ছিল ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও হত্যার ভয়ঙ্কর রাজত্ব, এখন সেখানে বইছে শান্তির সুবাতাস। আমাদের মামলা হওয়ার পরে আমরা বাড়ি থাকতে পারি নাই। আস্তে আস্তে আমরা কি করব, বাঁচার জন্য আমরা সুন্দরবনে ডাকাতি করার জন্য গেছিলাম। যাওয়ার পরে আমরা বেশ 5-7 বছর ডাকাতি। এভাবেই অতীত জীবনের দস্যুতার গল্প বলছিলেন সুন্দরবনের বড় সুমন বাহিনীর রফিকুল। রাজনৈতিক মামলা থেকে বাঁচতে দস্যু বাহিনী গড়ে তুলেছিলেন বাগেরহাটের রিপন শরীফও। তারপর আমরা বিভিন্ন মামলা খাইয়া যান বাঁচানো এই সুন্দরবনে চলে গেলাম। আমার নিজের বাহিনী ছিল, আমি গুলি খেয়েছিলাম। গুলি খাওয়ার পর আমার ভাই সুমন বাহিনীর উপর দিয়ে আমি কথা বুঝছেন ছিল, এই লিয়ে আটতাম, চলতাম, এই জায়গাকে বলাই টাকা পয়সা নিতাম। 80-র দশক থেকে সুন্দরবন ছিল এমনই বেশ কয়েকটি দস্যু বাহিনীর নিয়ন্ত্রণে। এই অঞ্চলের বনজীবী ও মৎস্যজীবী সহ বিভিন্ন পেশার মানুষ জিম্মি হয়ে পড়েছিল দস্যুদের কাছে। সুন্দরবন দস্যুমুক্ত করতে 2012 সালে টাস্ক ফোর্স গঠন করে জোরালো অভিযান শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এতে মারা যায় বিভিন্ন দলের 163 জন দস্যু। এরপর আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরে অন্যরা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শুনতে একসময় আমাদের মন ভালো হয়, তখন আমরা আর কি সিলিন্ডারের অগ্রসর করি। সরকার আমাকে অনুদান দিচ্ছে, আমাকে ভালো মন্দ দেখতেছে, কেস তুলে নিয়ে যাওয়ার কথা বলিছে। এখন ভালো ভালো লোকেরা তো চলাফেরা করতেছি, সাধারণ মানুষের মতন জবজীবন করতেছি, তাতে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। পর্যায়ক্রমে 32টি দলের 328 জন দস্যু আত্মসমর্পণ করেছে। তারা জমা দিয়েছে 462টি অস্ত্র ও 22,000-এর বেশি গোলাবারুদ। শান্তি ফিরে আসায় 2018 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এই সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য আমরা কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছি। যারা আগে দস্যু ছিলেন, যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের পুনর্বাসন থেকে শুরু করে তাদেরকে নিয়মিত গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা, পাশাপাশি এই সুন্দরবনে যেন আর কোনো ব্যক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এই জন্য কিন্তু আমরা নিয়মিত নজরদারি রাখছি। তিনি জানান, সুন্দরবনে শান্তির এই সুবাতাস ধরে রাখাই আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, সুন্দরবন। এবার দেশের বাইরের খবর। সোমালিয়ায় শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 23 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মোগাদিসুতে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে জাতিসংঘের একটি নিরাপত্তা বহরকে লক্ষ্য করে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। এতে বেশ কয়েকজন হতাহত হয়। ওই এলাকার একটি হাসপাতালের দেয়াল ও 2টি বিদ্যালয় ধসে পড়েছে। এছাড়া বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব। অবৈধভাবে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় নৌকাডুবিতে 5 নারী ও 1 শিশুসহ অন্তত 27 শরণার্থী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়েছে। নিহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। বিবিসি জানায়, বুধবার একটি ছোট ডিঙ্গি নৌকায় চেপে যুক্তরাজ্যগামী বেশ কয়েকজন শরণার্থী ফ্রান্সের বন্দরনগরী কালেইয়ের কাছের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করে। নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। মৃতদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধারকারী সংস্থার কাছে বার্তা পাঠায়। পরে যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে ফ্রান্স ও যুক্তরাজ্য। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বুধবার ৮,২৫৭ জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬,৩২,০০০-এর বেশি। আফ্রিকার দেশ বতসোয়ানাতে প্রথম শনাক্ত করোনা ভাইরাসের নতুন রূপ B11529 এর সংক্রমণের বিষয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। উচ্চমাত্রায় জিনগত পরিবর্তন ঘটাতে সক্ষম করোনার নতুন এই রূপটির স্পাইক প্রোটিনে ৩২টি ধরন রয়েছে। বর্তমানে বতসোয়ানায় ৩ জন, দক্ষিণ আফ্রিকায় 6 জন আর হংকংয়ে 1 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদিকে রাশিয়ার ওষুধ কোম্পানি স্পুটনিকের তৈরি নাক দিয়ে নেয়ার করোনার নতুন একটি পরীক্ষামূলক টিকার বুস্টার ডোজ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডির মাত্রা কমে যাওয়ায় স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর বুস্টার ডোজ নিলেন তিনি। খেলার খবর, 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 10টায়। দলে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব নিয়ে চিন্তিত ক্রিকেট বিশ্লেষকেরা। হারের চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। হতাশার চাদরে মোড়ানো বাংলাদেশের প্রতিপক্ষ ব্যাট বল ও ফিল্ডিংয়ে সবল পাকিস্তান। টেস্ট ক্রিকেটে এরই মধ্যে 2 দশকের বেশি সময় কাটিয়েছে বাংলাদেশ। এই লম্বা সময়ে প্রাপ্তির খাতায় শুধুই পরাজয়ের গল্প। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ নিয়ে চিন্তিত সাবেক ক্রিকেটাররা। আমরা আসলে ওই মানের মতো আমরা কিন্তু এখনও ক্রিকেট খেলতে পারি না। আর টেস্ট ক্রিকেটে বরাবরের মতো আমরা সবসময়ই অনেক পিছিয়ে ছিলাম। তো তারপরেও যেহেতু বাংলাদেশের অ্যাজ এ সাবেক খেলোয়াড় হিসেবে প্রত্যাশা করি অবশ্যই ভালো করবে, তবে টেস্টটা অনেক চ্যালেঞ্জিং হবে। দেশের মাঠে বরাবরের মতো শক্তিশালী স্বাগতিকরা, তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভিন্ন চিত্র। সিনিয়র ক্রিকেটারদের অভাব টি-20-র মতো টেস্টেও ব্যবধান গড়ে দিতে পারে। সাকিব তামিমবিহীন বাংলাদেশ, মুশফিকের একটা ছন্নছাড়া অবস্থা। এই 3 জন ডিপেন্ডেবল প্লেয়ার ছাড়া হোকটা টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ, হোকটা ঘরের মাঠে বাংলাদেশ কতটা ভালো খেলতে পারবে তা নিয়ে আই এম ইন ডাউট। ক্রিকেট প্রেমীদের আশা তারুণ্যের শক্তিতে আবারও জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ, যা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাহস যোগাবে। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত। নাইমের মৃত্যুর প্রতিবাদে আজও ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ। 7ম দফায় নোয়াখালীর ভাসান চরে গেছে 379 জন রোহিঙ্গা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।